কালচারাল উইন্ডোজ চ্যানেলে আপনাদের স্বাগত। বর্ধমানের বটকৃষ্ণ ঘোষাল একজন নামকরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসা তার। প্রচুর জায়গা জমি, বাগান, পুকুর সহ বিশাল বাড়ি তার। এই বিশাল মূল বাড়ির বাইরে বাড়ির বিভিন্ন কাজের লোক, ঝি, চাকর, মালি, দারোয়ান, ড্রাইভার, এদের জন্য আলাদা আলাদা করে থাকার পৃথক পৃথক ভালো বন্দোবস্ত আছে। বটবাবুর 3 ছেলে। লক্ষ্মীর ঝাঁপি যেখানে উজাড় করে পড়েছে সেই ব্যবসা সমৃদ্ধ পরিবারে খুব স্বাভাবিকভাবেই মা সরস্বতীর আদর যত্ন খুব একটা নেই। তাই বড় ও মেজ ছেলের খুব অল্প বয়সে লেখাপড়ার পাঠ গুটিয়ে দিয়ে বটবাবু তাদেরকে ব্যবসায় ঢুকিয়ে দিয়েছেন। বর্তমানে তারা নিজস্ব বেশ প্রতিষ্ঠিত ব্যবসায়ের অধিকারী। দুজনেরই নিজের নিজের প্রতিষ্ঠিত ব্যবসা আছে। বটবাবু বেশ বুদ্ধিমান মানুষ। তিনি অল্প বয়সেই 2 ছেলেকে বিয়ে দিয়ে তাদের সংসারী করে ব্যবসায় আরও বেশি যাতে মন বসে সেরকম করে দিয়েছেন। ব্যতিক্রম ঘটেছে শুধুমাত্র ছোট ছেলেকে নিয়ে। যে সে ব্যতিক্রম কিন্তু নয়। ছোট ছেলে একেবারে চরম উচ্ছৃঙ্খল, বেপরোয়া, মাতাল। এমন পর্যায়ে উঠেছে যে সচ্ছল স্বাভাবিক এই ঘোষাল পরিবারকে সে একেবারে বিপর্যস্ত করে তুলেছে। মায়ের অতিরিক্ত আদর ও প্রশ্রয় এবং বেহিসাবি অগাধ ঐশ্বর্যের বলে ছোট ছেলে তার জীবনটাকে একেবারে বন্যার জলের মতো ভাসিয়ে নিয়ে চলেছে। সমস্ত রকম নেশায় অত্যন্ত পারদর্শী। তার উপর জুয়া, গুন্ডামি এবং এলাকার মেয়ে বউদের নিয়ে যখন তখন বিশ্রী রকম খবর তার বিরুদ্ধে বেরিয়ে পড়ছে। মেয়ে বউরা একেবারে তটস্থ তার অত্যাচারে। একাধিকবার পুলিশকে টাকা দিয়ে মুখ বন্ধ করা, অনেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তাদের চেপে দেওয়া, এইসব বহুবার করে ওই ঘোষাল গিন্নি অর্থাৎ বাড়ির কর্ত্রী তিনি ছোট ছেলেকে রক্ষা করেছেন। ছোট ছেলের চারিত্রিক গুণাবলী এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বড় 2 ছেলে অর্থাৎ বড় এবং মেজ ছেলে তাদের সম্মান ও পরিবারকে বাঁচানোর জন্য ছোট ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। ওই বিশাল বাড়ির 3 তলায় বড় ও মেজ ছেলে তাদের পরিবার নিয়ে থাকে, যেখানে ছোট ছেলের ওঠা নিষিদ্ধ। ছোট ছেলে তার মার একেবারে চোখের সামনে অর্থাৎ বাড়ির 1 তলায় মা যে ঘরে থাকেন তার উল্টো দিকের ঘরে মার একেবারে চোখের নাগালের মধ্যে ছোট ছেলে থাকে। বাড়ির কর্ত্রী অর্থাৎ ঘোষাল গিন্নির যে খাস চাকরানী, সেই খাস চাকরানী একমাত্র মূল বাড়ির ভেতরে থাকতে পারত। সেই খাস চাকরানী ওই ঘোষাল গিন্নির শাশুড়ির আমল থেকে রয়েছে। শাশুড়ি মারা যাবার পর গত 15 বছর যাবৎ ওই চাকরানী এখন বর্তমান ঘোষাল গিন্নির
খাস চাকরানী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন তার অতিরিক্ত বয়স হয়ে যাওয়ায় সে তেমনভাবে আর কাজকর্ম করতে পারছিল না। ফলে ঘোষাল গিন্নি তাকে অনেক টাকা পয়সা দিয়ে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং তাকে বলে দিয়েছে যে তার কথা মতো সে তার বিধবা নাতনিকে এ বাড়িতে কাজে রাখতে রাজি। এটা কিন্তু ওই ঘোষাল গিন্নির এক প্রকার দয়া, ওই পুরনো চাকরানির উপরে দয়া পরবশ হয়ে তিনি তার পরিবর্তে তার বিধবা নাতনিকে এই বাড়িতে কাজের লোক হিসাবে বহাল করতে চেয়েছেন। তার সাথে কিন্তু অনেক টাকা পয়সাও তাকে দিয়েছেন। যাই হোক, সেই কথা মতো সেই চাকরানির বিধবা নাতনি সাবিত্রী এই বাড়িতে এসেছে। বছর 25-এর সাবিত্রীর গ্রাম্য চেহারা, শরীর, স্বাস্থ্য, তার চালচলন, হাবভাবে কিন্তু যথেষ্ট আকর্ষণ আছে। যে কোনো পুরুষের কাছে কিন্তু বেশ আকর্ষণীয়। বাড়ির অন্য একজন বয়স্কা কাজের মানুষ তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে তার কি কি করতে হবে এবং বাড়ির কি কি বিশেষ বিশেষ নিয়ম কানুন আছে যা তাকে মেনে চলতে হবে, ইত্যাদি ইত্যাদি। এমন সময় ঘোষাল গিন্নি তার পূজা সম্পন্ন করে পুজোর ঘর থেকে বেরিয়ে এসেছেন তার নতুন নতুন কাজের লোককে দেখে নেওয়া, কথা বলে নেওয়া, পরখ করে নেওয়ার জন্য। মার গলা শুনে আদরের ছোট ছেলে তার ঘর থেকে দরজা খুলে বেরিয়েই হাঁক পাড়ল, গণেশ চা দে, বলেই তার চরম নেশাগ্রস্ত চোখ গিয়ে সাবিত্রীর উপরে আটকে গেল। সাবিত্রীও এক লহমায় বাঁকা চোখে সুজয়কে দেখে নিল। মেয়েরা অর্থাৎ নারী, গ্রাম্য হোক শহুরে হোক, পড়াশোনা জানা হোক বা পড়াশোনা না জানা হোক, যাই হোক না কেন, পুরুষের চোখের ভাষা কিন্তু তারা পড়ে ফেলে। তারা অন্য কিছু পড়তে পারুক না পারুক, পুরুষের চোখের ভাষা কিন্তু চটজলদি পড়ে ফেলে। যাই হোক, কর্তামা চলে আসায় এবার কর্তামা নিজে তার কাজের লোককে দেখে বুঝে নেবেন, কথা বলে নেবেন এবং ছোটবাবুর গলা পেয়ে ওই বয়স্কা কাজের লোক চলে গেল। এইবার ঘোষাল গিন্নি সাবিত্রীকে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেপে পরখ করে নিচ্ছেন, কুটিয়ে কুটিয়ে দেখে নিচ্ছেন। দু একটা কথা বলার পর তিনি বললেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমার ঘরে আমার কি কি কাজ করতে হবে সব তুমি জেনে বুঝে নিয়েছ। সাবিত্রী সম্মতি জানিয়ে মাথা নাড়ল। তিনি বললেন, বেশ, তোমার কোনো রকম অসুবিধা বা কোনো আপত্তি আছে কোথাও কিছু? সাবিত্রী মাথা নাড়িয়ে জানালো যে না। ঘোষাল গিন্নি বললেন, ঠিক আছে, বাড়ির বাইরে যে পুকুর আছে সেই পুকুরের বাঁ দিকে বাড়ির বিভিন্ন কাজের পুরুষ মানুষদের থাকার জায়গা আছে আলাদা আলাদা, এবং পুকুরের ডান দিকে বাড়ির বিভিন্ন কাজের মহিলাদের আলাদা আলাদা থাকার জায়গা আছে। তোমাকে যেন কখনো কোনো অবস্থায় কোনোদিন আমার অনুমতি ছাড়া পুকুরের বাঁদিকে দেখা না যায়। আমার কানে যদি সেই খবর আসে তাহলে কিন্তু সেটা ভালো হবে না। সাবিত্রী মাথা নিচু করে
সম্মতি জানালো আর বললেন যে প্রত্যেক দিন খুব ভোরবেলা স্নান সেরে পরিষ্কার হয়ে আমার ঘরে চলে আসবে, সারাদিন আমার হাই ফরমাস খাটা, আমার কাজ করা, আমার সঙ্গে থাকা, এবং রাত্রিবেলা আমি ঘুমানোর পর তুমি এই বাড়ি ছেড়ে তোমার ঘরে যাবে। বুঝতে পেরেছ? সাবিত্রী মাথা নেড়ে জানালো যে হ্যাঁ, সে বুঝতে পেরেছে। ঘোষালগিন্নি বললেন যে বেশ, তাহলে তুমি এখন তোমার ঘরে যাও, মোক্ষদা তোমাকে তোমার ঘর দেখিয়ে সব বুঝিয়ে দেবে। সেখানে গিয়ে একটু বিশ্রাম নিয়ে ভালো করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আমার ঘরে চলে আসবে। এই বলে সে গলা উঁচিয়ে ডাকলো, মোক্ষদা, সাবিত্রীকে গিয়ে ওর ঘরটা দেখিয়ে দে এবং সমস্ত কিছু বুঝিয়ে দে। মোক্ষদা এসে সাবিত্রীকে নিয়ে যেতে যাচ্ছে। সাবিত্রী তাকে অনুসরণ করে যেতে যাবে এমন সময় ঘোষালগিন্নি অর্থাৎ কর্ত্রী তাকে পেছন থেকে আবার ডেকে বললেন, আর একটা কথা শোনো, এদিকে এসো। সাবিত্রী এলো, খুব নিচু গলায় বললেন, ওই উল্টো দিকের ঘর অর্থাৎ সুজয়ের ঘর, অর্থাৎ আমার ছোট ছেলে সুজয়, ওটা সুজয় দাদাবাবুর ঘর। তুমি ভুল করেও কখনো ওই ঘরের আশপাশে যাবে না, ওই ঘরে তো নাই, ওই ঘরের আশপাশেও কখনো যাবে না, ওই দিকে কখনো তাকাবে না। আমি যেন তোমাকে কখনো ওই ঘরের আশেপাশে না দেখি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে, মনে থাকে যেন। সাবিত্রী মাথা নেড়ে জানালো যে হ্যাঁ, সে এই কথাটা মেনে চলবে। ঘোষালগিন্নি বললেন, বেশ, তুমি এখন যাও। সাবিত্রী মোক্ষদাকে অনুসরণ করে তার পেছন পেছন বাড়ির বাইরে গিয়ে পুকুরের ধার দিয়ে যখন যাচ্ছে, সেই সময় মোক্ষদা তাকে বলল যে শুনে নিয়েছিস তো, কর্তামা কিন্তু খুব রাগী, কর্তামার কথার একটুও যেন এদিক ওদিক না হয়। আর ছোট ছেলে সুজয় দাদাবাবু কিন্তু কর্তামার একেবারে প্রাণ, সুজয় দাদাবাবু কিন্তু কর্তামার একেবারে মানে বুকের ভেতরে বসে আছে। একটুও যেন কর্তামার কথা অবহেলা করিস না, সুজয় দাদাবাবুর দিকে তাকাবি না, ওই ঘরের দিকে যাবি না, খবরদার, তাহলে কিন্তু কর্তামা তোকে একদম সর্বনাশ করে ছেড়ে দেবেন তোর। সাবিত্রী বলল, না না মক্কদি, ওসব নিয়ে তুমি কিচ্ছুটি ভেবনি কো, কর্তামা একবার যখন বারণ করে দিয়েছেন, আমি ওই দিক পানে কখনো চাইবনি, যাওয়া তো দূরের কথা গো, কখনো ওই দিক পানে চাইবনি, ছোট দাদা বাবুর দিকে আমি ফিরেও চাইবনি। তো তুমি কিছু ভেবনি, আমি ছোট বাবুর দিকে সবসময় পেছন ফিরে থাকবো। মোক্ষদা খুব খুশি হলো। পর মুহূর্তে সাবিত্রী বলল, আচ্ছা মোক্ষদি, একটা কথা। মোক্ষদা বলল, কি কথা? আচ্ছা, কর্তামার এই পুকুরে কই মাছ আছে? মোক্ষদা বলল, কই মাছ এই পুকুরে আছে কিনা জানি না, কেন, তুই জেনে কি করবি? সাবিত্রী বলল, না, ছোটকালে বাপের মুখে শুনেছিনু যে পুকুরে একখান মাটির কলসি যদি তুমি ফেলে রাখো, জলের মধ্যে দিয়ে রাখো, তো কই মাছ যেখানেই থাকুক না কেন, পুকুরের যেখানেই কই মাছ থাকুক না কেন, ওই কলসিতে এসে সিধবেই, কেউ আটকাতে পারবে না। কলসির সেখানে যাওয়ার দরকার নেই, কই মাছ নিজে এসে সেখানে সিধে যাবে। মোক্ষদা সাবিত্রীর দিকে হাঁ করে তাকিয়ে রইল। সাবিত্রী মোক্ষদার দিকে একটা ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বলল, নাও গো মোক্ষদি, চলো আমার ঘরটা দেখতে দেবে, চলো, আমাকে আবার নাওয়া খাওয়া করে কর্তামার ঘরে যেতে হবে তো, চলো।